আপনি দেখছেন বাকস্মৃতি বাংলার ভয়ঙ্কর সত্য ঘটনা, অলৌকিক রহস্য ও ভূতের নাটকের আর্কাইভ। ভিকটিম নিখোঁজ। কিউরিও শপে শুধু জমাট বাঁধা চাপ চাপ রক্ত। ভিকটিমের বাড়ির বন্ধ সদর দরজার সামনে ভিকটিমের পরনের শার্টের একটা ছেঁড়া অংশ পড়ে আছে, রক্তে ভেজা, কিন্তু বডি টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার কোনো চিহ্ন নেই। সব থেকে বড় কথা, ঘর ছিল তালা বন্ধ। অ্যাট এনি কস্ট আই মাস্ট সলভ দ্য মিস্ট্রি। প্রতি শনিবার আমাদের চ্যানেলে শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। শুনছেন নাটক জাদু পুতুলের রহস্য। রচনা ও নির্দেশনা দেবাশিস পাল। নাটক জাদু পুতুলের রহস্য। বাইরে যেমন শ্রাবণের বিরামহীন তুমুল বৃষ্টি, তেমনি আমার জীবন জুড়েও যেন আজ প্রবল ঝড়ের প্রলয় মাতম শুরু হয়ে গেছে। আমি জর্জ বাটলার আবার 60 বছর বয়সের সীমানায় দাঁড়িয়ে এই প্রথমবার আমি ভয় পাচ্ছি। ভয়, প্রচন্ড ভয়। 32 বছর আগে সেই সর্বনাশা ঘটনার রাত্রেও কই না না এমন এমন হাড় কাঁপানো অনুভূতি তো আমাকে পেয়ে বসেনি। কিন্তু আজ কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কোনো কিছু যুক্তিসম্মত কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। আর পাচ্ছি না বলেই এক অজানা আতঙ্ক আমাকে দিশাহারা করে তুলছে। এইমাত্র প্রচন্ড জেরায় আমাকে জেদবার করে দিয়ে বিদায় নিলেন লোকাল পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ বলাকা চ্যাটার্জি। কোন মহিলা পুলিশ অফিসারের মুখোমুখি আমি এর আগে কইনি কখনো। আশ্চর্য কঠিন ধাতের মানুষ। ওর দৃঢ় কণ্ঠস্বর আর ওই অন্তর্ভেদী তীক্ষ্ণ দৃষ্টি যেন মানুষের গোপন চোরাকুঠুরি থেকে, মনের গোপন চোরাকুঠুরি থেকে প্রকৃত সত্যকে টেনে বের করে আনতে পারে। আচ্ছা উনি কি আমাকেই অপরাধী ভাবলেন? আসলে আশ্চর্য অদ্ভুত ঘটনাগুলো এমন ভাবে ঘটে গেছে যে সমস্ত পরিস্থিতি যেন আমার দিকে আঙুল তুলে দেখাচ্ছে। আমি নির্দোষ, নিরপরাধ নই। ঠিক দুপুর 12টায় আমার কিউরিও শপে ঢুকেছিলেন ওই লেডি অফিসার, আর গেলেন রাত 8টায়। চূড়ান্ত অস্বস্তিকর আর ভয়াবহ দীর্ঘ বাক্যালাপ। সবকিছু ভেবে উত্তর দেবেন মিস্টার বাটলার। সন্দেহের তালিকার প্রথম নামটা কিন্তু আপনারই। আপনি যতই নিপাট নির্ভেজাল ভালো মানুষের ভান করুন না কেন, আমার 22 বছরের অভিজ্ঞতা বলছে ইউ আর দ্য প্রাইম রুট অফ দ্য ক্রাইম। অ্যাজ পার ইউর স্টেটমেন্ট, ভিকটিমের সঙ্গে শেষ দেখা কিন্তু আপনারই হয়েছিল। কি আপনি এমন ঠক ঠক করে কাঁপছেন কেন? আমি তো শুধু আমার অনুমানের কথা বলেছি। আপনাকে তো অ্যারেস্ট করে থানায় তুলে নিয়ে যায়নি এখনো। বসুন, শান্ত হয়ে বসুন, রিল্যাক্স, একটু জল খান। ওয়েলকাম। আচ্ছা, এবার না হয় শুরু থেকেই শুরু করি। বেশ, বলুন। আপনি তো ব্রিটিশ, যদিও আপনার কথা শুনে তা বোঝার উপায় নেই। জন্ম থেকে কি আপনি এদেশে? না অফিসার, না, আমি বিশুদ্ধ ব্রিটেন নই, বলতে পারেন মিক্সড ব্লাড, ফিরিঙ্গি। 19 শতকের মাঝামাঝির সময় আমার দাদু জেমস ভাগ্যান্বেষণে আসেন এই দেশে। মির্জাপুরে থাকার সময় তিনি এক মুসলমান নর্তকীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে ভারতবর্ষে থেকে যান। আমার সেই মুসলিম গ্র্যান্ড মাদারই নাকি তার সব গয়নাগাটি বিক্রি করে গড়ে তোলেন এই কিউরিও শপ। অ্যান্টিক জিনিস কিনে বেচার
সে এক আশ্চর্য স্বর্ণযুগ। আভিজাত্যের মানদণ্ড নির্ধারণ হতো অনেকটা কিউরিও কালেকশনের উপরে। কার সংগ্রহে কত দেশ বিদেশের বহু পুরনো জিনিস আছে, এটাই ছিল প্রবল প্রতিযোগিতার বিষয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত সাহেব সুবোধের ভিড় লেগে থাকতো এই দোকানে। আমার বাবা পিটারও এই দোকানের আয়কে সম্বল করেই বেশ বিলাসময় জীবন কাটিয়ে গেছেন। তবে এখন আর ব্যবসা সেই রমরমা নেই, কোনো রকমে চলে যায়। তবে এদেশ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এই ভারতবর্ষই আমার মাতৃভূমি। যদিও কলকাতার ফিরিঙ্গিরা ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সব দিক থেকেই। 10-20 বছরের মধ্যে আমিও ঘুমিয়ে পড়বো আমার বাপ ঠাকুরদার মতোই মল্লিক বাজারের কবরস্থানে। খবর নিয়ে জেনেছি আপনার স্ত্রী লিন্ডা রহস্যময়ভাবে উধাও হয়ে যান। হ্যাঁ, অন্তর্ধান বলতেই পারেন। তবে কিন্তু তার রহস্যময় নয় অফিসার। আমাদের সন্তানহীন দাম্পত্য ক্রমশই শীতল হয়ে আসছিল। শেষ পর্যন্ত জেকব অ্যারাকিন নামে ওর এক কাজনের সঙ্গে নতুন ভাবে এক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ল লিন্ডা। তারপর সেপারেশন শুট করে জেকবের হাত ধরেই গোয়ায় চলে গেল। আচ্ছা, সেপারেশন শুটের অল পেপারস নিশ্চয়ই আপনার কাছে আছে? না অফিসার, নেই। পার্ক স্ট্রিট থেকে পার্ক সার্কাসে 3 বার আমি বাড়ি বদল করেছি। মাঝখানে কেটেও গেছে 30টা বছর। আর যে মানুষটাই আমার জীবন থেকে হারিয়ে গেছে, তার সঙ্গে ডিভোর্সের কাগজপত্র তো মূল্যহীন আমার কাছে। তাই সেগুলো আর সযত্নে আগলে রাখিনি। বুঝলাম। হোয়াটএভার, গল্প করতে করতে এখন আপনি অনেকটা স্বাভাবিক হয়েছেন। এবার আসল ঘটনায় ফিরে আসি। ইরফান কতদিন আপনার শপে সার্ভিস করছে? 7 বছর। ও জয়েন করার ঠিক 1 বছরের মাথায় আসে আমার অন্য স্টাফ জুলিয়া। দুজনের সার্ভিসে কি ইকুয়ালি স্যাটিসফ্যাক্টরি? আই মিন, দুজনেই সমান বিশ্বস্ত, নির্ভরযোগ্য? সে বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই ম্যাডাম। আর আমার বয়সও তো বাড়ছে, তাই দোকানের দায়িত্ব অনেকখানি ওদের দুজনের উপর তুলে দিয়ে নিশ্চিন্ত ছিলাম আমি। দোকান খোলা বন্ধ কে করতো? রোজ সকালে 11টার মধ্যে দোকানে পৌঁছে যেতাম আমি আর ইরফান। চাবি আমার কাছেই থাকতো। আমি না আসা পর্যন্ত তাই অপেক্ষা করতে হতো ইরফানকে। তারপর ভারী শাটার তুলে দোকান খুলতো ইরফান। সংসার সামলে জুলিয়া আসতে একটু পরে, দুপুর 2টোর পরে। তবে সন্ধ্যায় শেষ পর্যন্ত থাকতো কিন্তু শুধু জুলিয়া। আসলে দোকানের শাটার তোলার থেকে নামানো অনেক কম শ্রমসাধ্য। তাই আমি আর ইরফান সন্ধ্যে 7টায় চলে যাবার পর 9টা পর্যন্ত জুলিয়াই দোকান সামলাতো। যদিও এই সময় কেনা বেচা তেমন বেশি ছিল না। ঠিক 9টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরত জুলিয়া। মানে গত পরশু অব্দি এভাবেই চলেছে। চাবি কার কাছে থাকতো? 2টো বড় তালারই 2টো চাবির একটা নিয়ে চলে যেতাম আমি, অন্যটা থাকতো জুলিয়ার কাছে। তাহলে বলছেন ইরফানের কাছে কোনো তালার কোনো চাবিই থাকতো না? না। ভেবে বলছেন তো? ভেবেই বলছি ম্যাডাম। ইউজুয়ালি না, তবে গতকাল ছিল তার ব্যতিক্রম, এক্সেপশন। কি রকম? কাল দুপুরে দোকানে এলো জুলিয়া 1 প্যাকেট মিষ্টি নিয়ে। তারপর খুব নরম গলায় বললে, আজ আমাদের 5ম বিবাহ বার্ষিকী স্যার, তাই আপনাদের দুজনের জন্য একটু সন্দেশ এনেছি। আমি খুশি হয়ে বললাম, কনগ্রাচুলেশন জুলিয়া, অনেক অনেক শুভেচ্ছা তোমার আর জনের জন্য। কিন্তু একটু আগে জানাবে তো, তাহলে একটা উপহার এনে রাখতাম। আমি তো কোনো সুযোগই পেলাম না তোমাদের গিফট দেওয়ার। ও বলল, আপনার আশীর্বাদই আমাদের কাছে অমূল্য উপহার স্যার। আর কোনো গিফটের আমার প্রয়োজন নেই। তবে স্যার, একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই বলো। জুলিয়া উত্তর দিল,
ইনফ্যাক্ট আজ দুপুরেই আমার বোন আর মা আসবে আমাদের বাড়ি। জনতাই কাজে বেরোয়নি, আমাকেও বলেছিল না আসতে, কিন্তু আপনার শরীর তো ঠিক নেই স্যার। আমি না এলে সারাদিন কাস্টমার সামলানো, ক্যাশ মেনটেন করা আপনাদের কাছে অনেকটাই প্রেশার হয়ে যাবে, তাই আমি চলে এলাম। শুধু আজকে স্যার আমাকে যদি বিকেল 4টেয় চলে যেতে অ্যালাউ করেন, সকলে মিলে চায়না টাউন যাওয়ার প্রোগ্রাম হয়েছে, তাই। আমি বললাম ডেফিনেটলি জুলিয়া, ডেফিনেটলি। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে চলে যাও, খুব এনজয় করো তোমরা আজকের দিনটা, আর তোমাদের দাম্পত্যের প্রতিটা মুহূর্ত আনন্দময় হয়ে উঠুক। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট। এরপর তাহলে রাত 9টা পর্যন্ত দোকান সামলালেন আপনারা দুজন, মানে আপনি আর ইরফান? না অফিসার, না, আমি ছিলাম বিকেল 5টা পর্যন্ত, তারপর আমাকে বেরিয়ে যেতে হয়। কেন? আমার ডান চোখের অবস্থাটা ভালো নয়, সারাক্ষণ জল পড়ে, ঝাপসা দেখি। অ্যাকর্ডিং টু ডক্টরস অ্যাডভাইস আই নিড লেজার ট্রিটমেন্ট। গতকাল সন্ধ্যে 7টায় আই কেয়ার ক্লিনিকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাজ ডকুমেন্ট ডক্টরস প্রেসক্রিপশন আপনি শো করতে পারবেন তো? আলটিমেটলি আমার ডক্টর দেখানো হয়নি অফিসার। এক্সেলেন্ট, এক্সেলেন্ট অ্যালিবাই। It's not at all lie, madam. Not at all lie, trust me. দোকান থেকে আমি সবে মাত্র বেরিয়ে ট্যাক্সিতে উঠেছি, হঠাৎই বেজে উঠল আমার মোবাইল সেট। কলটা রিসিভ করলাম। Good afternoon, sir. I am calling on behalf of the eye care clinic. Unfortunately, due to some unforeseen circumstances, we had to cancel your prior appointment. সে কি, আমার চোখের অবস্থা তো বেশ সিরিয়াস। আজ ফাইনাল চেক আপের পর লেজার হবে। I understand, sir, but our hands are tied. Actually, আজ দুটো এক্সট্রা এমার্জেন্সি ওটি করতে হচ্ছে ডক্টর ত্রিবেদীকে, তাই উনি পেশেন্ট দেখতে পারবেন না। Would you be able to come tomorrow, sir? আমি লিস্টেড পেশেন্টদের মধ্যে আপনাকে না হয় ডেকে নেব। I apologize sincerely for the inconvenience we have caused, sir. গল্পটা মন্দ নয় মিস্টার বাটলার। আপনি দোকান থেকে বেরিয়ে ট্যাক্সিতে উঠেছেন বিকেল 5টার পর। গাড়িতে প্রায় ওঠা মাত্রই ফোনটা এসেছিল আই ক্লিনিক থেকে। হ্যাঁ, কই কই দেখি আপনার মোবাইলের কল লিস্ট। শিওর শিওর, এক্ষুনি দেখাচ্ছি। এই যে এই যে এই দেখুন, এটার কল লিস্ট ডিলিটেড। কি করে সম্ভব? ও গড, I can't understand how is it possible. আপনি দেখছি কোনোভাবেই নিজেকে সন্দেহের তালিকা মুক্ত হতে দেবেন না। মিথ্যেরও একটা সীমা থাকে মিস্টার বাটলার। ম্যাডাম, ট্রাস্ট মি। আর কত ট্রাস্ট আপনাকে করব মিস্টার বাটলার? ঠিক আছে, আই কেয়ার ক্লিনিকে গিয়ে খোঁজ করলেই সব জানা যাবে। রাইট ম্যাম, রাইট। ইউ মাস্ট বি ইনফর্মড দেয়ার দ্য অ্যাকচুয়াল ট্রুথ। ওয়েল, কিন্তু এমনও তো হতে পারে ক্লিনিকের রিসেপশনিস্টের ফোন কলটা পাওয়ার পরই এই খুনের পরিকল্পনাটা আপনার মাথায় এসেছিল। জুলিয়া দোকানে নেই, ইরফান একা। আপনি ভাবলেন ভাগ্যই আপনাকে এই সুযোগটা করে দিয়েছে। বাট হোয়াই ম্যাম, হোয়াই? ইরফান আমার বহুদিনের বিশ্বস্ত কর্মচারী, কেন আমি তাকে এমন ভাবে খুন করতে যাব? ডোন্ট বি এক্সাইটেড মিস্টার। এটা আপনার শরীরের পক্ষে ভালো হবে না। আমি শুধু সম্ভাবনাগুলোর কথা বলছি। চাবি আপনাদের দুজনের কাছে, আপনি আর ইরফান। জুলিয়াকে প্রাথমিক তদন্তের পর আর সন্দেহভাজন মনে করা যাচ্ছে না। ওর জবানবন্দির পর ওর ছবি তুলে চায়না টাউনের শুনলি রেস্টুরেন্ট কাম বারে খোঁজ নিয়ে জেনেছি
রাত 10টা পর্যন্ত জুলিয়া সপরিবারে ওখানেই ছিল। সব সমস্যার এক নিমেষে সমাধান করে দিতে পারত শুধু এই দোকানের সিসিটিভির ফুটেজ। আচ্ছা মিস্টার বাটলার, আপনার এই কিউরিও শপে তো বহু মহামূল্যবান অ্যান্টিক আছে। আপনার কখনো মনে হয়নি যে এখানে... হয়েছে ম্যাডাম, হয়েছে, মনে হয়েছে। আর সত্যি বলতে কি, ইরফানও একাধিকবার আমাকে সতর্ক করে বলেছে। স্যার, এবার আপনি সিরিয়াসলি এটা নিয়ে ভাবুন। আমাদের ঠিক 5টা দোকান পর এমন সাংঘাতিক একটা চুরির ঘটনা ঘটে গেল সাধারণ শাড়ির দোকানে। সেখানে এত ভ্যালুয়েবল অ্যান্টিক আমাদের স্টোরে। ইন এনি মোমেন্ট উই মে বিকাম টার্গেট স্যার। আমি আপনাকে 3টে কোম্পানির প্রাইস রেট এনে দেব। ইউ ক্যান সিলেক্ট ফ্রম দোজ। প্লিজ ডু ইমিডিয়েটলি স্যার। তারপরেও আপনি সিসিটিভি বসালেন না কোনো এক অজ্ঞাত রহস্যময় কারণে। রিয়েলি স্ট্রেঞ্জ। ট্রাস্ট মি ম্যাম। ইটস দ্য থার্ড টাইম রিকোয়েস্ট ফর ট্রাস্ট। বেশ, বলুন বলুন, কি আপনার সেই অতি বিশ্বাসযোগ্য মহার্ঘ কারণ? ইরফানও যথাসময়ে আমাকে প্রাইস রেট এনে দিয়েছিল, কিন্তু তার 2 দিনের মধ্যেই টাইফয়েডে শয্যাশায়ী হলাম আমি। গত 15 দিন হলো সুস্থ হয়ে আবার দোকানে আসছি। এতদিন এই ছেলে মেয়ে দুটোই তো সব সামলেছে। তা সুস্থ হয়ে আপনি ফেরার পর যে আরো 2 সপ্তাহ কেটে গেল, এর মধ্যে সিসিটিভি কেনার উদ্যোগটা নিলেন না কেন? উত্তর দিন। চুপ করে আছেন কেন? উত্তর দিন। আমি ভুলে গিয়েছিলাম অফিসার। ওয়াও, রিয়েলি এক্সেলেন্ট। এত কিছু করেও অপরাধী বাঁচবে না মিস্টার বাটলার, ধরা তাকে পড়তেই হবে। আচ্ছা, এবার আপনার কালেকশনগুলো এবার একটু ঘুরে দেখা যাক। আসুন। সত্যি চমকে দেবার মতো আশ্চর্য সংগ্রহ আপনার। আংটি, নেকলেস, নাইফ, আরে শোর্ড, এটা গড়গড়া, ক্রোকারেস, ওয়েল পেন্টিং, চশমা, ছোট বড় অসংখ্য মূর্তি। সত্যি সত্যি অসাধারণ। আর এটা ম্যানিকুইন, কি অপূর্ব সুন্দর দেখতে, যেন এক মায়াবী নারী মূর্তি। এটা প্রাইস মিস্টার বাটলার? না ম্যাডাম, ইটস নট ফর সেল। এটা একান্তভাবেই আমার সৃষ্টি, দোকানের শোভা বৃদ্ধির জন্য, বিক্রির জন্য নয়। বলেন কি? আপনি তো তাহলে রীতিমতো একজন উচ্চমানের শিল্পী। সফট টয় মেকিং আমাদের 3 পুরুষের বংশগত পেশা ম্যাডাম। আমি তারই কিছুটা পেয়েছি আমার বাবার কাছ থেকে। এনিওয়ে, আজকের মতো তদন্তের এখানেই পরিসমাপ্তি। কাল সকাল থেকে আবার সত্য উন্মোচনের নতুন পদক্ষেপ। আমার 20 বছরের কর্মজীবনে এই কেস রিয়েলি রেয়ার। ভিকটিম নিখোঁজ, কিউরিও শপে শুধু জমাট বাঁধা চাপ চাপ রক্ত। ভিকটিমের বাড়ির বন্ধ সদর দরজার সামনে ভিকটিমের পরনের শার্টের একটা ছেঁড়া অংশ পড়ে আছে, রক্তে ভেজা। কিন্তু বডি টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার কোনো চিহ্ন না নেই। সব থেকে বড় কথা, ঘর ছিল তালা বন্ধ। একটা চাবি ঘরের মধ্যে, অন্যটা আপনার কাছে। 2-1 দিনের মধ্যেই এই কেস নিয়ে তুমুল শোরগোল উঠবে। সমস্ত প্রেস মিডিয়া সোচ্চার হয়ে উঠবে। পুলিশ কমিশনার থেকে মন্ত্রীমহল সকলেই আঙুল তুলবে আমার দিকে। না, তার আগেই আমাকে খুঁজে বের করতে হবে প্রকৃত সত্য। অ্যাট এনি কস্ট
আই মাস্ট সলভ দ্য মিস্ট্রি। রহস্যের গ্রন্থি মোচন আমাকে করতেই হবে। অফিসার চলে গেলেন এক চরম সতর্ক বার্তা দিয়ে, কিন্তু আমি কি করব? আমি কি করব? সমস্ত ঘটনা বা অঘটনের মধ্যে কোথাও তো আমার কোনো ভূমিকা নেই। অথচ কেমন যেন মনে হচ্ছে মাকড়সার চালের মতো আমার আমার অদৃষ্ট আমাকে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে এক অনিবার্য স্বল্পনাশের বেড়া চালে। কিন্তু আমি তো জানি আমি নির্দোষ। নির্দোষ? কে বললো কথাটা? না 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 না, এই আমার মনের ভুল। প্রচন্ড উদ্বেগে আমি ভুল শুনলাম, কিংবা আমার বিবেকেরই কণ্ঠস্বর। সত্যি তো নির্দোষ আমি নয়। আজ না হলেও 30 বছর আগে সব ঘটনা ছবির মতো চোখের সামনে ভেসে উঠছে আমার। সেই 3 দশক আগের যুবক জর্জ তখন টকবকে ঘোড়ার মতো দুরন্ত, দামাল, প্রাণচঞ্চল। অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটিতে পিকনিক, ক্লাব, পার্টি সবেতেই অপরিহার্য তার উপস্থিতি। গল্ফ আর টেনিস খেলায় তার জুড়িদার মেলা ভার, বক্সিং কম্পিটিশনে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। সে সময়ের নামি কিউরিও মার্চেন্ট রাখাল দাস সুখানিয়ার 25তম বিবাহ বার্ষিকীর পার্টিতে গ্রেট ইস্টার্নের বলরুমে দেখা হয়ে গেল আশ্চর্য রূপসী লিন্ডার সঙ্গে। ঘটনাচক্রে দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। তার অপরূপ সৌন্দর্য আর উদ্ধত যৌবনের দিকে তাকিয়ে আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, এই মেয়েকে আমার চাই, নয়তো 30টা বসন্ত পেরিয়ে আসা জর্জের সমস্ত অস্তিত্বই অর্থহীন হয়ে যাবে। রিয়েলি লাভ অ্যাট ফার্স্ট সাইট। সেন্টার টেবিল থেকে একটা তাজা রক্ত গোলাপ তুলে নিয়ে গিয়ে দাঁড়ালাম আমি লিন্ডার সামনে। তারপর হাঁটু মুড়ে বসে বললাম, আমি চিনি না তোমাকে, দেখিনি এর আগে আর কোথাও কোনো দিন, কিন্তু কি জানো, এই মুহূর্তে আমার মন, প্রাণ, অন্তরাত্মা বলছে প্রেমের দেবতা তোমাকে আমার জন্যই সৃষ্টি করেছেন। তুমি ছাড়া বিবর্ণ, নিষ্ফল আমার সবকিছু। লিন্ডা বাকি জীবনটা আমার হাতে হাত রেখে পথ হাঁটবে। লিন্ডা, সর্বতভাবে তুমি আমার হবে। Will you marry me? Will you be my Valentine? Sweetheart? অপলক দৃষ্টিতে এক আকাশ বিস্ময় নিয়ে আমার দিকে তাকালো লিন্ডা। তারপর 2 চোখের চাউনি আবিষ্ট হয়ে গেল মায়াবী কোমলতায়। অরুচ্চ নরম স্বরে বলল, বো ব্যারেক্সের কত ছেলে আমার চারপাশে মধুলোভী মৌমাছির মতো সারাক্ষণ ঘুরে বেরিয়েছে, কিন্তু এমন করে কেউ আমার অনুভূতির শেকড় ধরে নাড়া দেয়নি। প্রথম দেখায় প্রবল প্রত্যয় নিয়ে প্রপোজ করার সাহস দেখাতে পারেনি কেউ। I am unable by heart to refuse you. I am unable. ঠিক 2 দিনের মাথায় দুপক্ষের অভিভাবকের সম্মতি আর আশীর্বাদ নিয়ে আমরা গেলাম আমাদের স্থানীয় ক্যাথলিক চার্চে। আমাদের সম্পর্ককে ধর্মের শিলমোহরের স্বীকৃতি দিতে। তারপর ম্যারেজ রেজিস্ট্রি অফিস। দুধ সাদা শিফনের সাদা ঘাগরায় সেদিন লিন্ডা আমার স্বপ্নের সিন্ডারেলা, রূপকথার অপরূপা রাজকন্যা। উৎসবের কোলাহলের মাঝেই একান্তে অনুচ্চস্বরে আমি ওকে বলেছিলাম, লিন্ডা, আজ থেকে শুরু হলো নিবিড় বন্ধনে
আবদ্ধ দুটো মানুষের একসঙ্গে পথ চলা। কোনোদিন কোনোদিন আমাকে একা করে দিয়ে চলে যেও না। লিন্ডা বলেছিল, হ্যাঁ, আমাকে কিছুটা আহত করেই যেন নির্বিকার নিয়তির মতো উচ্চারণ করেছিল। আমার কাছে প্রতিটা দিন মুখ বন্ধ করা খামের অজানা চিঠির মতো। তাই আজ কি করে বলি বলো তো আগামীর কথা? দেখো, ভবিষ্যৎকে তো কেউ দেখতে পায় না জর্জ। জানি না কি ভেবে সেদিন ওই কথাগুলো বলেছিল লিন্ডা। হয়তো ওকে দিয়ে বলিয়ে নিয়েছিল আমাদেরই ভাগ্য বিধাতা। 5 বছরের মধ্যে আমাদের দাম্পত্য সম্পর্ক লিন্ডার কাছে শুধু শীতল নয়, অসহনীয় হয়ে উঠল। আমি আমার আন্তরিক অকপট দুরন্ত আবেগ নিয়ে আমার জীবন সঙ্গিনীকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছিলাম, কিন্তু অপ্রতিহত ভাবে যেন কোনো দূরের গ্রহের বাসিন্দা হয়ে যাচ্ছে লিন্ডা। একদিন অবস্থা চরমে উঠল। সব সম্পর্কের গ্রন্থি ছিন্ন করার কঠোর পরোয়ানা জারি করলো লিন্ডা। জর্জ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কালই মা বাবার কাছে আমি গোয়ায় চলে যাব। এখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পচা গলা মৃতদেহের মতো এই নিষ্প্রাণ সম্পর্কের বোঝাকে আমি আর বয়ে বেড়াতে পারছি না। কিন্তু কেন লিন্ডা? লিন্ডা, আমি তো তোমাকে কখনো অবহেলা করিনি, অমর্যাদা করিনি। তোমার বিশ্বাস ভঙ্গ করার মতো কোনো কাজও আমি করিনি। শুধু এইটুকুই কি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার অক্সিজেন জর্জ? নারী পুরুষের সম্পর্ককে টিকিয়ে রাখার সেতু যে সন্তান, তা দেবার মতো শারীরিক সক্ষমতা তোমার নেই। আমাদের প্রতিটা মিলন তাই নিষ্ফলা, অর্থহীন। আমার শরীরের সরস মৃত্তিকা শুধু কর্ষিত হয়, ফসল ফলে না সেখানে। উর্বরা প্রান্তরে বীজ বপনের সাধ্য তোমার নেই জর্জ। তাই আমাকে ধরে রাখার অধিকারও তুমি হারিয়েছ। শুধু প্রতি রাতে দুঃসহ যন্ত্রণায় প্রেমহীন সঙ্গম ধর্ষিতা হচ্ছি আমি জর্জ। ইউ আর জাস্ট এ রেপিস্ট টু মি। রেপিস্ট? Am I rapist? হ্যাঁ। জেকব এরাকিন তোমার মন ভুলিয়েছে না? That bloody bastard! I will kill him! Control your tongue and mind your language, George. Don't forget, Jacob is my cousin. রক্তের সম্পর্ক আমাদের। তুমি অস্বীকার করতে পারো জেকবের সঙ্গে তুমি যত্রতত্র ঘুরে বেড়াও না? ক্যাশ বাক্স থেকে নিজেদের বিনোদনের জন্য 20,000 টাকা তুমি চুরি করনি? 20,000 টাকা আমি নিয়েছি নিশ্চয়ই, কিন্তু তাকে চুরি করা কেন বলছো? কোন সাহসে? সকাল থেকে সন্ধে দোকানে বসে কাস্টমার ডিলিং এর 80% সামলাই আমি। ভেবে দেখো, দিনভর যা কিছু পারচেস হয় তা মূলত আমার অক্লান্ত ডেমনস্ট্রেশনের ফল। তাই ওর থেকে অনেক বেশি টাকা আমার প্রাপ্য। হ্যাঁ, আমার বিবর্ণ জীবনে একটু আনন্দ পেতে আমরা একসঙ্গে ক্লাবে গেছি, ড্রিঙ্ক করেছি, নেচেছি। হ্যাঁ, নেচেছি একসঙ্গে, বাট দ্যাটস অল। পবিত্র ক্যাথলিক খ্রিস্টান মেয়ে কখনো অবৈধ নোংরা সম্পর্কে জড়ায় না জর্জ। ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং মোর? আমাকে ছেড়ে তুমি যেও না লিন্ডা। ডোন্ট লিভ মি প্লিজ। আমার অক্ষমতার জন্য তো আমি তাই নয়। অনর্থক অনুরোধ করে আমাকে বিব্রত করো না জর্জ। ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ হবে না। আই হ্যাভ টেকেন মাই ফার্ম ডিসিশন। বেশ, তবে আমার সিদ্ধান্ত তুমি শুনে নাও লিন্ডা। বলো। জীবিত অথবা মৃত, আমার সঙ্গেই থাকতে হবে তোমাকে। তাই নাকি? ইয়েস। Am I rapist? Well, you have to raped and killed by me. জর্জ। Yes. ছাড়বো না, কিছুতেই ছাড়বো না জর্জ, ছাড়ো বলছি। লিন্ডা, তোমার মন যদি আমি নাও পাই, তোমার শরীরটাকে আমি ধরে রাখবো বাই ফোর্স। জর্জ, ছাড়ো বলছি। ছাড়ো।
এখন আর আমি মানুষ নয় লিন্ডা, ছাড়ো জর্জ, মানুষ নয়। ছাড়ো, ছাড়ো, আমার লাগছে, লাগছে। এই জান্ত পীড়ন আমি সহ্য করতে পারছি না, পারছি না জর্জ, দম বন্ধ হয়ে আসছে আমার। At the moment I'm not human being. You have made me a beast. পশুর পাশব তাড়না, তাই তো তোমাকে সহ্য করতেই হবে লিন্ডা। যন্ত্রণা তো সইতেই হবে তোমাকে। চোখের সামনে আবার তোমাকে মরতে হবে। মরে গেল, মরে গেল আমার জান্তব জিজ্ঞাসার বলি হয়ে মরে গেল লিন্ডা। একটু বাতাসের জন্য ছটফট করতে করতে সব শেষ হয়ে গেল। বিজারে এখন নিষ্পন্দ হয়ে শুয়ে আছে লিন্ডা। মুখটা একটু হা করা, ভুরু কোচকানো। এবার এই নিষ্পাপ প্রিয় নারীকে আমার ধরে রাখার পালা। সংরক্ষণ, বায়োকেমিস্ট্রির ছাত্র আমি। মৃতদেহ সংরক্ষণের নিয়ম আমার ভালো মতো জানা আছে। মৃত লিন্ডার শরীরটাকে পলিউরিথিন দিয়ে মাউন্ট করে একটা ম্যানিকুইনে পরিণত করব আমি। ওর কোমল স্বচ্ছ দেহটাকে বদলে ফেলে বিলিতি কাটন আর উল দিয়ে আমি ভরাট করে দেব। তারপর সযত্নে সাজিয়ে রাখবো এই ইউনিক কিউরিও সাপেরই সুদৃশ্য শোকেসে। লিন্ডা আজীবনের জন্য গতি স্তব্ধ হয়ে গেল তোমার। আমি তোমাকে বলেছিলাম লিন্ডা, আমি বলেছিলাম তোমাকে আমি কিছুতেই গোয়ায় যেতে দেব না। দিইনি লিন্ডা, দিইনি। চিরকাল তুমি শুধু আমার কাছে থাকবে। তোমার আলমারিতে সযত্নে স্তরে স্তরে সাজানো উজ্জ্বল রঙিন পোশাকগুলোতে প্রতিদিন সকালে নিজের হাতে আমি সাজাবো তোমাকে। লিন্ডার রাগ, দেশ, অভিযোগ, অভিমান সব মুছে যাক লিন্ডা, সব মুছে যাক। থাকুক শুধু এক সমুদ্র অতলান্ত ভালোবাসা। আমৃত্যু আমার সঙ্গে থাকবে তুমি মাই সুইটহার্ট। থাকতে তোমাকে হবে, আমার সঙ্গে থাকতে তোমাকে হবে লিন্ডা। লিন্ডা, এই 30টা বছর কতটা তুমি আমার সঙ্গে আছো জানি না, কিন্তু আমি মনে প্রাণে আছি। আমিও আছি জর্জ। লিন্ডা, বন্দি করে রেখেছ মায়ার বন্ধনে। মৃত্যু যার স্বাভাবিক নয়, শরীর যার শাস্ত্রমতে সমাহিত হয়নি, পবিত্র গির্জায় দাঁড়িয়ে যার স্বামী তার কাছে আমৃত্যু বন্ধনের প্রতিশ্রুতি প্রার্থনা করেছে, তার সাধ্য কি জর্জ দূরে চলে যাওয়ার? তুমি আমার কণ্ঠরোধ করে হত্যা করার পর মনের গভীরে যে আক্রোশ পুঞ্জীভূত হয়েছিল, দীর্ঘ সময়ের স্রোত তাকেই প্রেমে পর্যবসিত করেছে, আমাকে বুঝতে শিখিয়েছে তোমার অবুঝ উগ্র ভালোবাসাকে। তবে গতকাল রাত্রের জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারবো না জর্জ। লিন্ডা, যে স্ত্রীকে তুমি অমোঘ আকর্ষণে জোর করে বেঁধে রেখেছ, তার শ্লীলতা নিরাপত্তার রক্ষার দায়িত্ব তুমি পালন করনি জর্জ। কি বলছো তুমি লিন্ডা?
ঠিকই বলছি জর্জ, এক বিকৃত কাম নরপশুর হাতে আমাকে ফেলে রেখে নিশ্চিন্তে চলে গিয়েছিলে তুমি। তাই তাই নিজের সম্ভ্রম রক্ষার ভার আমাকে নিজের হাতেই তুলে নিতে হলো। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বেশ, আমার প্রেতজনের অলেখ শক্তি আমি তোমাকে দান করছি। কিছু মুহূর্তের জন্য তোমার দৃষ্টি হোক অতীতচারী। তাকিয়ে দেখো জর্জ, তাকিয়ে দেখো, গতকাল রাত 8টায় এই ঘরে ঠিক কি ঘটেছিল। ও জর্জ আজ আমাকে স্বরাজ দিয়ে চলে গেছে। এই দোকানে বসে এখন নিশ্চিন্তে মস্তি করব আমি। মায়ের জ্বালায় বাড়িতে মদ্যপান নিষিদ্ধ। বন্ধুদের ঠেকে গেলে সবকটা পাঁড় মাতালকে নিজের গাঁটের পয়সায় গেলাতে হয়। বার যাওয়ার বিলাসিতা করার মতো ট্যাঁকের জোরও নেই। আচ্ছা, দারুণ মৌকা মিলেছে। 8টা বাজে, আর কোনো কাস্টমার আসার চান্স নেই। তাই শুরু হয়ে গেছে ঝিরঝিরে বৃষ্টি। ভেতর থেকে শাটার টেনে নিশ্চিন্তে বসব। এই যে রাম ভজন। থার্মোকলের গ্লাস, সল্টেড কাজু, রোস্টেড চিকেন, সব অনুষঙ্গই সঙ্গে আছে। এখন শুধু চুমুকের অপেক্ষা। শান্তি। বেশ কড়া করে বানিয়েছিল। 4টে সিট দেওয়ার পরে কেমন ঘোর লাগছে। বেশ রিল্যাক্সড ফিল করছে। ইরফান, এমন আমেজের সঙ্গে যদি কোনো সঙ্গিনীকে পাশে পেতে আরো জমে যেত। কথায় আছে 3 মদ, মাংস, মহিলা। বসে বসে পাটা ধরে গেছে। পরের পিক বানানোর আগে একটু পায়চারি করে নি। মৃদু আলোয় শোকেসের ম্যানিকুইনটাকে কি অ্যাট্রাক্টিভ লাগছে। তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন হচ্ছে আমার। ঘামছি, দর করে ঘামছি। দুটার শরীরে কেমন যেন উদ্ধত যৌবনের মদিরতা। মনে হচ্ছে ওকে বুকে পিষে ফেলে নিজের শরীরটাকে শীতল করি।
শোকেশের দরজাটা খুলে বের করে আনি ওকে, বের করে আনি। বুড়ো জর্জের সাদের খেলা। এই তো এই তো এই তো হয়েছে হয়েছে। সুইট সুইট মানি কুইন, মাই ডার্লিং 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 ডার্লিং। একবার কাছে এসো, একবার কাছে, একবার কাছে এসো। শুষে নাও, শুষে নাও সব উষ্ণতা। শান্ত করো, শান্ত করো আমাকে সুইট। করব 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 শয়তান, করব। তোর তোর সব উষ্ণতা শুষে নিয়ে তোকে শীতল করে দেব। শান্ত হতে চেয়েছিস না? তাই হবে, তাই হবে। এবার এবার মুছে যাবে, মুছে যাবে তোর প্রাণের স্পন্দন। কি দেখছি আমি? আলমারির কাঁচ ছুঁড়ে গেল। সোনার সোনার পাটওয়ালা 200 বছরের ওই পুরনো ছুরিটা এই আমার বুক লক্ষ্য করে এগিয়ে আসছে কেন? বাঁচাও 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 বাঁচাও! আমাকে ক্ষমা করো লিন্ডা। কাল এখানে ইরফানের নিথর দেহ পড়েছিল, আর যা ভাগাড়ে শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। লাল মিনে করা সোনার বাটির ছুরিটায় যে রক্তের দাগ লেগে আছে, তা তোমার দক্ষ পুলিশ অফিসারের নজরেও আসেনি জর্জ। আজ যে এখানে আরেকটা মৃতদেহ সাহিত্য থাকবে, লিন্ডা, তবে তবে তা হত্যা নয়। আজ তোমার নিয়তি নির্ধারিত মৃত্যুদিন জর্জ। পবিত্র চার্চে দাঁড়িয়ে তোমার উন্মুখ ভালোবাসার উষ্ণতায় আবিষ্ট হয়ে আমি মনে মনে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তো তোমার সঙ্গে থাকব। তারপর ক্ষণিকের উত্তেজনায় সব ভুলে চলে যেতে চেয়েছিলাম, তুমি যেতে দাওনি। আজ তোমার মৃত্যুর পর দুজনে মিলে মিশে এক সত্তা হয়ে অনন্ত লোকের জ্যোতির বলয়ে বিলীন হয়ে যাওয়ার সময় এসেছে জর্জ। আর কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে তোমার হৃদযন্ত্র। তার আগে একবার শেষবারের মতো জর্জ আমাকে বুকে টেনে নাও তোমার। লিন্ডা, ভালোবাসার দুরন্ত আবেগে সেই মায়াময় প্রথম মিলন রাত্রির মতো। লিন্ডা, এস লিন্ডা। এতদিন কাছে আসতে চেয়েও আসতে পারিনি। তোমার চারপাশে ছিল অনুকূল গ্রহ নক্ষত্রের নিরাপত্তার বেষ্টনী। আজ সব প্রতিরোধের প্রাচীর সরে গেছে জর্জ। আমাকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করো জর্জ। তারপর চলো চলো আমরা দুজনে একসঙ্গে চিরনিদ্রার অতলে তলিয়ে যাই। লিন্ডা, লিন্ডা,
আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। আমি ঘুমিয়ে পড়ছি লিন্ডা। জর্জ, আমি চির ঘুমিয়ে পড়ছি। নাটক জাদু পুতুলের রহস্য। নাট্যরূপ, নির্দেশনা ও জর্জের ভূমিকায় দেবাশিস পাল। রিসেপশনিস্ট সৌমি মুখোপাধ্যায়। অফিসার ইনচার্জ বলাকা চন্দ্র। ইরফান জীবেশ ভট্টাচার্য। জুলিয়ার চরিত্র চিত্রণে তিয়াস মজুমদার এবং লিন্ডার চরিত্র চিত্রণে স্বাগতা পাল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন ড্রিম রিড কোম্পানি, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। লৌকিক অলৌকিক অতিপ্রাকৃত জগৎ। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতিপ্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক ঘটনাবহুল পর্যালোচনা। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন রোমাঞ্চকর গল্প পাঠ বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।